বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীতি নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। বাংলাদেশ ক্রিকেটের ভালো চান, আলোচনা করে তারপরে ব্যবস্থা নেন, অসুবিধা। তো এইরকম প্রক্রিয়ায় নির্বাচন করা এটা কি যুক্তিযুক্ত? বেশ কিছু কারণ আছে, এই কারণগুলি আমি উল্লেখ করছি যে নির্বাচনটা আসলে প্রশ্নবিদ্ধ কিভাবে হয়েছে। জেলা বিভাগ থেকে নির্বাচিত কাউন্সিলরদের তালিকায় সরাসরি সরকারের হস্তক্ষেপ। দেশের শীর্ষ ক্লাব আবাহনী, মোহামেডান সহ ক্লাব ক্যাটাগরির মনোনয়ন পত্র জমাদানকারীদের বড় অংশের ইলেকশন বর্জন। বোর্ডের বোর্ডের অনুমোদন ছাড়াই বিসিবি সভাপতির কর্তৃক কাউন্সিলরদের যোগ্যতার ক্যাটাগরি নির্ধারণ করে জেলা প্রশাসক বরাবর চিঠি প্রেরণ। নির্ধারিত সময়ের পরেও সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ গ্রহণ, যা নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। 15 ক্লাবের ভোটাধিকার রোধ করা, অথচ যিনি রিটকারী তার প্রেসিডেন্সিতে এই ক্লাবগুলো সবশেষ লিগ খেলেছিল নতুন পরিচালনা পর্ষদের অধীনে। দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় কাউন্সিলরদেরকে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ। আগামীকাল 5 অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীতি নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। আমরা সচেতন নাগরিক ও ক্রিকেট সংগঠক হিসাবে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে আলোচনার দুয়ার খুলে দিচ্ছি, যেটি বাংলাদেশ ক্রিকেটকে অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করবে বলে আমরা মনে করছি। ধন্যবাদ। একই কথা বলেন, এই কথাটা কি শুধু আপনারা আমাদের মাধ্যমে আরো একবার জানাবেন, নাকি জায়গা মতো আপনারা যদি করে থাকেন সেটার মানে কি বলবো, রেসপন্সটা কেমন, আদৌ কোনো রেসপন্স আছে কিনা? থাকলে একরকম, না থাকলে একরকম। আপনারা লিগ না খেলার যে ঘোষণাটা দিলেন, এই কথাটা কি মানে এটা তো নতুন, এটা কিন্তু ওই বাবুভাইয়ের কথা ছিল। এই ঘটনাগুলো বা এই দাবিগুলো কি আপনারা জায়গা মতো পৌঁছাচ্ছেন কিনা, নাকি শুধু আমাদের মাধ্যমে জানানোর চেষ্টা করছেন? ধন্যবাদ বাবু ভাই। আমি বাবু ভাইয়ের হয়ে একটা উত্তর দিচ্ছি। এখানে আমাদের পক্ষ থেকে একটা মানে আওয়াজ দেওয়ার ইচ্ছায় আমরা বলেছিলাম যে এই যে পথটা খোলা, আমরা পথটা ওই দিনই খুলে দিয়েছিলাম আলোচনার পথে। সেই ধরনের কোনো রেসপন্স নাই, বিধায় কিন্তু আজকে আমাদের এই জায়গায় বসা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আপনি যখন দায়িত্বে ছিলেন তখনই কিন্তু দুদকের এনফোর্সমেন্ট টিম এই 15টি ক্লাবের বিরুদ্ধে তারা যত কাগজপত্র আপনাদের কাছে চেয়েছে এবং আপনাদের সিস্টেম থেকে সরবরাহ করা হয়েছে, সেই কাগজপত্রে অনিয়মের ভিত্তিতেই তারা কিন্তু রিপোর্ট দিয়ে গেছেন। সেই জায়গাটা আপনি ছিলেন এবং আপনার সাথেও সম্ভবত দুদকের কথা হয়েছে, বা দুদক পুরো সিসিডিএম এর সাথেই দুদক কথা বলে এবং ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে এই 15টি ক্লাবের বিরুদ্ধে আপত্তি এনেছেন। এবং আপনি কিন্তু সংবাদ সম্মেলনে বলেছিলেন, যখন আপনি থার্ড ডিভিশন কোয়ালিফাই 60টি টিমকে খেলালেন এবার আপনার পরিচালনায়, আপনার ব্যাংকের পৃষ্ঠপোষকতায়, তখন কিন্তু বলেছেন যে অতীতে মানে থার্ড ডিভিশন কোয়ালিফাইং নিয়ে যেই নাটক মঞ্চস্থ করা হয়েছে এবং যে অনিয়ম করা হয়েছে তার প্রতিবাদ স্বরূপে এবার 60টি ক্লাবের অংশগ্রহণ নিয়েছে এবং এটা আমি সফল। তাহলে কি আপনারা বারবার ওই 15টি ক্লাবের জন্য যখন কথা বলছেন, ওই 15টি ক্লাবের যখন আদালত থেকেই আপনারা আদেশ আসলো, আপনারা কি এখন আদালতের মাধ্যমে যেই সেটা সুরাহা করতে পারেন না? আদালতে তো আপিলের সুযোগ আছে আপনাদের। ধন্যবাদ শামীম ভাই। আপনি যেই প্রশ্নটি করেছেন 15টা ক্লাবের ইস্যুটা আমি আগে আপনাকে ক্লিয়ার করি। দুদক আমার সাথে বসেনি, আমাকে কিছু জিজ্ঞাসা করেনি আর কি। আমরা এটা যেহেতু প্রেসিডেন্টের এখতিয়ার ছিল, কথা বলেছে সিইও সাহেব, কথা বলেছে প্রেসিডেন্ট সাহেব, কথা বলেছিলেন আমাদের চেয়ারম্যান, হয়তো উনি জানে ব্যাপারটা, যে সিসিডিএম এর চেয়ারম্যান সালাউদ্দিন ভাই।
আমরা এরকম কোনো নির্দেশনা কি আছে যে 15টা ক্লাব বাতিল ঘোষণা করেছে ধরেন দুদক অথবা নির্বাচন কমিশন অথবা ধরেন কেউ বাতিল ঘোষণা করেছিল? আমরা এটা তো বোর্ডের এখতিয়ার ছিল। বোর্ড এই 15টা ক্লাবকে সার্টিফাই করেছে যে এই 15টা ক্লাব বৈধ, এরা ভোটে অংশগ্রহণ করতে পারবে, ইলেকশন করতে পারবে, লিগও করতে পারবে, এই নির্দেশনা কিন্তু ছিল। তাহলে আবার এইটাকে আবার বাতিল করা হলো কেন? এই যে একটা নাটক মঞ্চস্থ হয়েছে, এটা তো আসলে আমরা সবাই জানি। আর কোর্টের বিষয় এখনো তো আপিলের যে সুযোগ আছে, আসলে আমরা পারছিটা কি দেখছেন তো আপনারা সাংবাদিক ভাইয়েরা সবচেয়ে বড় সাক্ষী যে আমরা আসলে কোনোভাবেই যুক্তিক কোনো কিছু কি করতে পেরেছি? আমরা যা যা বলেছি, এই প্রেস ব্রিফিংয়ে যা লিখিত বক্তব্য দিয়েছি, এর সাক্ষী আপনারা সবাই। আমরা ক্রিকেটের স্বার্থে কথা বলছি, আমরা বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে কথা বলছি। থ্যাংক ইউ। অবশ্যই করবে আদালত। এই কারণেই আমরা বলেছি সবাইকে, এই যে আলোচনার দরজাটা খুলে দিচ্ছি, যে যারা এটা রিট করেছেন, যারা এটার জন্য রিট করেছেন, আবেদন করেছেন, তাদের সবার প্রতি তো এই জিনিসটা করা। এখন যদি ধরেন আপনি মামলা করেছেন, আপনি আপোষ চান, আপনি বাংলাদেশ ক্রিকেটের ভালো চান, আলোচনা করে তারপরে ব্যবস্থা নেন, অসুবিধা নেই। আমরা দেখতে পাচ্ছি যে মূল সমস্যাটার উৎপত্তি হয়েছে ক্লাব ক্যাটাগরিতে, এবং এই ক্যাটাগরিতে সমস্যা তৈরি হওয়ার মূলের পেছনে ছিলেন 3 জন মানুষকে পুনর্বাসন করা, মানে উদ্যোগ গ্রহণ। এর মধ্যে ফারুক সাহেব এবং তার বন্ধু আমজাদ সাহেব রয়েছেন, তাদের। তো তারা যারা একবার চলে গেলেন, অবস্থায় বের করে দেওয়া হলো, তাকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশের যে স্পোর্টস মিনিস্টার রয়েছে, কি কারণে এটা করলো, আর কেন তাকে পুনর্বাসন করতে হবে, ক্লাবগুলোকে কেন ধ্বংস করতে হবে? ধন্যবাদ। এটার উত্তর আমি দিচ্ছি। প্রথমে 15টি ক্লাবের ব্যাপারে মাসুদ ভাই যা বললো, সেটা হলো প্রথমে বোর্ডে কিন্তু এটা উঠেছিল যে 15টি ক্লাব আসন্ন নির্বাচনে কাউন্সিলরশিপ পাবে কি না। এটা কিন্তু বোর্ডে সবাই কিন্তু একমত হয়েছিল যে পাবে। তারপরে যখন কাউন্সিলরশিপের নাম দেওয়া হয়েছিল এবং মানে তারা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরে ইসি যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে, তখন কিন্তু এই 15টি ক্লাবকে আবার বাদ দিয়ে কিন্তু করা হয়েছিল। তারপরে এটা আমরা বিভিন্ন মহলে মানে কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু তারপরে ইসি আবার ডিক্লেয়ার করে যে না, এগুলি বৈধ, এগুলি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তারপরে কিন্তু আর কথা থাকে না। তারপরে এটা আদালতে গিয়েছে, ঠিক আপনি দেখেন কবে গিয়েছে, এবং যিনি আদালতে গিয়েছেন তিনি কিন্তু তার অধীনে কিন্তু এই 15টি ক্লাব লিগে অংশগ্রহণ করেছিল এবং সুষ্ঠুভাবে লিগ সম্পন্ন হয়েছিল। আবার উনি আবার রিট করেছে, তাহলে এখানে দ্বিচারিতা, এইরকম ন্যাক্কারজনক ঘটনা আমরা কখনো দেখিনি। তারপরে আরো দেখেন 4টি ক্লাব নিয়ে যে উদ্ভব পরিবেশের সৃষ্টি হয়েছিল, সেই 4টি ক্লাবের যে আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু বিসিবিকে একটি চিঠি দেই, এবং বিসিবি কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ একটি মানে সাবেক বিচারপতির মাধ্যমে এটা সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করে, এবং 14 দিন পরে 14 তারিখে শুরু হয়ে 14 তারিখে শুরু হয় হিয়ারিং, এবং 22 তারিখে আপনার যখন কাউন্সিলরদের নাম জমা দেওয়ার পরে এগুলি কিন্তু বলে যে এগুলি বৈধ, ঠিক আছে। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, একজনের কাউন্সিলরশিপ তখন 6টার সময় টাইম ছিল 22 তারিখ, এবং 8:30টার সময় এটা জমা গ্রহণ করে, এটা সম্পূর্ণ অবৈধ। এই জিনিসগুলি কিন্তু, এবং রিটকারী উনিও রিটকারী, তো ওনারটা যে জমা নিয়েছে এটা কি বৈধ নাকি, আমি সবার কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি। তাছাড়া জেলা বিভাগে যে সমস্ত ন্যাক্কারজনক ঘটনাগুলি ঘটেছে আপনারা দেখেছেন, 17 তারিখ পর্যন্ত যারা নাম দিয়েছে তাদেরটা বাতিল করে 19 তারিখ পর্যন্ত আবার বৃদ্ধি করা হয়েছে, 19 তারিখ পরে আবার 22 তারিখ করা হয়েছে, এবং 22 তারিখ 7টার সময় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল, সেটা কিন্তু করতে পারেনি বিধায় তারা কিন্তু 23 তারিখ 8টার দিকে এটা প্রকাশিত করে। এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় কিন্তু অনেক জেলা বিভাগের কাউন্সিলরদের নাম এসছে। তারপরে এটাই শেষ নয়, চূড়ান্ত তালিকা আমরা দেখলাম যে 23 তারিখ 8টার সময় 6টি জেলার কাউন্সিলরের নাম নেই এখানে। তারপরে আশ্চর্যজনক হলেও সত্য যে আমরা 2-3 দিন পরে দেখি যে
এখান থেকে শুধু একটি জেলা বাদে সব জেলা কাউন্সিলরদের নাম আসছে। তো এইরকম প্রক্রিয়ায় নির্বাচন করা এটা কি যুক্তিযুক্ত? তারপরে উপরন্ত হঠাৎ করে 15টি ক্লাব, তো সব জিনিস মিলে এই নির্বাচনটা কিন্তু একেবারে প্রশ্নবিদ্ধ। আমরা চেয়েছিলাম সমঝোতার মাধ্যমে দেশের ক্রিকেটের স্বার্থে, সমঝোতা দ্যাট মিন্স আমি ক্রিকেটের স্বার্থে, যারা ক্রিকেটকে ভালোবাসি তারা যাতে উদ্যোগ গ্রহণ করে যে এটা কিভাবে সমাধান করা যায়, এবং সমাধানের পথ কিন্তু আমি কয়েকদিন আগে 2-3 দিন আগে আমি বলে দিয়েছিলাম যে এই প্রক্রিয়া আমরা কিন্তু সমাধান করতে পারি, কিন্তু আনফরচুনেটলি আমরা এটার কোনো লক্ষণ দেখছি না। উপরন্ত একটার ব্যাপারে মানে আমরা কারোর সাথে কোনো কথাও বলতে পারছি না। সুতরাং আমরা সর্বদাই আজকে এই প্রেস কনফারেন্সের আয়োজন করেছি। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে ক্লাব ক্রিকেটের এই যে 15টি ক্লাব বাদ দেওয়া, বিভিন্ন জেলায় অনিয়ম, সবকিছু মিলে আমাদের এখানে যারা সব ক্লাবের কর্মকর্তা কিন্তু এখানে আছে, আবনি মডার্ন থেকে শুরু করে ব্রাদার্স থেকে শুরু করে শীর্ষস্থানীয় সমস্ত ক্লাবগুলি এখানে আছে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কেউ লিগে অংশগ্রহণ করবে না।